আচ্ছা, এর আগের দিন আমরা এই ব্যাপারটা স্টাডি করছিলাম যে ব্যান্ড স্ট্রাকচার দেখতে এমন উদ্ভট হয় কেন। মানে স্টাডি করছিলাম মানে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছিলাম যে যে ব্যান্ড স্ট্রাকচার এই জিনিসটা বেসিক্যালি কি, এই জিনিসটা হচ্ছে ই ভার্সাস কে, মানে এটা একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ 3 ডাইমেনশনাল রেসিপ্রোকাল ল্যাটিস। ওকে, এবার জিনিসটা তো খুবই একটা কমপ্লিকেটেড পিকচার, সেটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করছি, একদম খুব সিম্পলিস্টিক মডেল নিয়ে ব্যাপারটা কি হয়। যেমন আমরা 1 ডাইমেনশনাল চেন দিয়ে শুরু করেছি, যেখানে আমরা মানে সার্কুলার বাউন্ডারি কন্ডিশন, মানে যেটা ছিল আমাদের বর্ন ভন কারম্যান কন্ডিশন, সেটা অ্যাপ্লাই করলাম। প্লাস আমরা ওকে, হ্যাঁ, সেটাই অ্যাপ্লাই করেছি এবং এই ধরনের পিরিয়ডিসিটি ব্যাপারটার মধ্যে ইনক্লুড করে ফাইনালি আমরা যেই ডিসিশনে এসেছি সেটা হলো সাই এক্স, মানে বেসিক্যালি ব্লকস থিওরেম। ওকে, তো এই ডিসিশনে এসেছি যে সাই এক্স ইজ বেসিক্যালি ফ্রি ইলেকট্রন ওয়েভ ফাংশন যার অ্যামপ্লিটিউডটা মডিফাইড বাই মানে যার অ্যামপ্লিটিউডটা অ্যাকচুয়ালি পিরিয়ডিক অ্যামপ্লিটিউড, যেটা কিনা ল্যাটিস পিরিয়ডিসিটি ফলো করছে। অর্থাৎ ux ইকুয়াল টু ux প্লাস এ। আর একটা যেটা পেয়েছিলাম, মানে এটার থেকেই আর কি, এটারই অফশুট এই জিনিসটা, যে সাই এক্স প্লাস এ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই কে সাই এক্স, মানে এখান থেকেই অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেট করে ওটা পেয়েছিলাম। তো এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটাই বলেছিলাম যে ইফ উই hop over one lattice site, the phase of the wave function is altered by an amount to the power I k a, মানে অ্যাকচুয়ালি ফেজ চেঞ্জের অ্যামাউন্টটা হচ্ছে কে এ, এতটা ফেজ চেঞ্জ হয়। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তো এবার এখান থেকে আমরা শুরু করবো, এই তথ্যটা আমাদের একটু পরেই কাজে লাগবে। যাই হোক, হ্যাঁ, তো আপাতত আমরা ব্লক ফাংশন নিয়ে এগোই এবং যেহেতু এই ব্যাপারটা আমরা পেয়েছি, সাই এক্স হচ্ছে ই টু দ্য পাওয়ার আই কে এক্স ইউ এক্স। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে এটা তো গেল, মানে এখানে এই সাই এক্সটা হচ্ছে একটা, মানে 1 ডাইমেনশনাল যে চেনটা আছে, সেখানে প্রত্যেকটা পার্টিকেলের ওয়েভ ফাংশন। ঠিক আছে, এইবার আমি যদি পুরো চেনের ওয়েভ ফাংশন নিতে চাই, wave function of the entire chain, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে যে সাই এক্সটা বার করলাম সেটা হচ্ছে যে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, যেটা পুরো ল্যাটিস জুড়ে যেটা ট্রাভেল করছে। ঠিক আছে,
এইবার এখন আমরা যে অ্যাপ্রোচটা নেব সেটা হচ্ছে যে আমরা ওয়েভ ফাংশন অফ দ্য এন্টায়ার চেনকে কনসিডার করব একটা সামেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটমিক ওয়েভ ফাংশনস। ঠিক আছে, সো suppose psi x is given by Cn chi n sum over n, যেখানে Cn হচ্ছে e to the power I k n a। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাটিস সাইটে জাম্প করার ফলে ওয়েভ ফাংশনগুলোর সঙ্গে ওয়েভ ফাংশনগুলোর কে এ অ্যামাউন্ট অফ ফেজ চেঞ্জ হয়। সুতরাং এইটার অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশন যদি হয় কাই এন, তাহলে এইটার ক্ষেত্রে হবে ই টু দ্য পাওয়ার আই কে এ, কাই এন নয়, কাই নট। তাহলে এর পরেরটা হবে ই টু দ্য পাওয়ার আই কে এ কাই নট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার এটার ক্ষেত্রে হবে ই টু দ্য পাওয়ার 2 i k a কাই নট, এইরকম। ঠিক আছে, এরকম করে nth যেটা সেটার ক্ষেত্রে হবে ই টু দ্য পাওয়ার i k n a কাই নট। এইবার এখানে কাই নট না করে এখানেও ইন্ডেক্স এনটা এই কারণে দিয়েছে যাতে আমরা ওই ভ্যারাইটিটাও অ্যালাউ করতে পারি যে অ্যাটমিক ল্যাটিস সাইটের চেঞ্জের ফলে ওয়েভ ফাংশনের মধ্যেও কিছু একটা মডিফিকেশন আছে, সেই ব্যাপারটা বোঝানোর জন্য ওরা এটা দিয়েছে। আদারওয়াইজ ব্যাপারটা তো একটা পিরিয়ডিক ব্যাপার। যদি কোনো ছোটোখাটো মডিফিকেশন আমি অ্যালাউ করতে চাই তাহলে সেটা যদি আমি অ্যালাউ করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে তো লোকেশনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সবগুলোতেই যদি সাই নট বসিয়ে দিই, কাই নট বসিয়ে দিই, তাহলে তো আমি এইটা বোঝাতে পারবো না যে আমি ফার্স্ট পয়েন্টে নেই নাকি, মানে ফার্স্ট পয়েন্টে আছি না আমি থার্ড পয়েন্টে আছি বা ফোর্থ পয়েন্টে আছি। হ্যাঁ, তো কোন অ্যাটমটাকে আমি কনসিডার করছি এইটা বোঝানোর জন্য, প্লাস হচ্ছে যদি ছোটোখাটো সামান্য, মানে অবভিয়াসলি একই অ্যাটম, না হলে পিরিয়ডিসিটি হতো না, কিন্তু যদি ছোটোখাটো সামান্য কোনো চেঞ্জও এর মধ্যে আমি অ্যালাউ করতে চাই তাহলে সেইটা আমি করতে পারি। মানে তাহলে ল্যাটিসটা পারফেক্ট না হয়ে অ্যাপ্রক্সিমেট ল্যাটিস হবে, এইটাই যা ব্যাপার। ওয়েল, তাহলে সেটা হলো, তাহলে আমরা ব্লক ফাংশন বা আগের যে থিওরি আছে সেটার উপর বেস করে এইটা লিখতে পারছি। তাহলে আমার এনার্জি of the system EK psi k star H psi k psi k star psi k। ওকে, যা নিয়ম for obtaining the expectation values। এইবার এই যে ব্যাপারটা আছে, psi k star H psi k, ঠিক আছে, হ্যামিল্টনিয়ান অপারেটর। আর এটা এবার এইখানে এই psi k এর জায়গায় আমি এইগুলো পুট করব। ঠিক আছে, নাও ইন্টিগ্রেশন psi k star sum over e to the power স্টার আছে তাহলে মাইনাস হবে i k, এটার ইন্ডেক্সটাকে আমি m করে দিই i k m এ, তারপর কাই m স্টার m এর উপর সামেশন 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত, তারপর h, তারপর সামেশন
n equal to 1, 1 থেকে n e to the power I k n a chi n হয়ে গেল। আর আফটার দ্যাট, আচ্ছা এখানে অবশ্যই এই জিনিসটা লেখা নেই, dx dx dx। therefore এখানে কোনো x নেই, যেহেতু এগুলো জাস্ট সামেশন এবং কোনো x নেই, তো এদেরকে আমি বাইরে বের করে আনতে পারি। তাহলে আমি এটাকে রিরাইট করছি এভাবে, m integration chi m star h chi n dx। ঠিক আছে, এটা গেল উপরের পার্টটা। নিচের পার্টটায় কি হবে? psi k star psi k, তাহলে এখানে h টা জাস্ট থাকবে না, n 1 থেকে n m 1 থেকে n এই থাকলো। ঠিক আছে, এইবার আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, সেটা হচ্ছে, আচ্ছা দু রকমের অ্যাপ্রক্সিমেশন করব। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হলো নো ওভারল্যাপ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, নো ওভারল্যাপ বা অর্থাৎ দেয়ার ইজ নো ইন্টারাকশন between atomic orbitals। ওকে, যদি কোনো ইন্টারাকশন না হয় বিটুইন ডিফারেন্ট অ্যাটমিক অরবিটালস, তাহলে এই যে জিনিসটা আছে, এই যে ইন্টিগ্রেশনটা, সরি dx, তাহলে এই জিনিসটা কি হবে? যখন m ইকুয়াল টু n তখন 1 হবে, এবং যখন m নট ইকুয়াল টু n তখন এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে নো ইন্টারাকশন। আন্ডার দিস স্কিম, মানে আমি যদি ধরি যে অ্যাটমিক অরবিটাল গুলো কারোর সঙ্গে কেউ কারোর সঙ্গে ওভারল্যাপ করছে না, তাহলে এই জিনিসটা হবে ওইটা, এখানে তোর n ইকুয়াল টু m হয়ে যাবে, তার মানে এখানে জাস্ট যে কোনো একটাই ইন্ডেক্স থাকবে যেটা ক্যাপিটাল n পর্যন্ত হবে। n ইকুয়াল টু m মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল এটা যেটা, সেটা 1 হয়ে যাবে, আর ইনটু ওই পার্টটা তো 1ই আছে, সুতরাং এই টোটাল পার্টটা হয়ে গেল n। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটালের যে ওভারল্যাপের পোর্শনটা। এইবার এই টার্মটার সাথে এই টার্মটার কিন্তু একটু ডিফারেন্স আছে, রাইট?
এই টার্মটা বোঝাচ্ছে ডাইরেক্ট ওভারল্যাপ, আর ওই যে টার্মটা, তার আগের যে টার্মটা, এই টার্মটা বোঝাচ্ছে এনার্জি ইন্টারাকশন। সো ফর সিম্পলিসিটি আমরা ধরছি যে ডাইরেক্ট ওভারল্যাপ ইজ সরি, আচ্ছা ঠিক আছে, এখানে লেখাটা ঠিকই আছে। তো আমরা ফর সিম্পলিসিটি বোঝাচ্ছি যে ডাইরেক্ট ওভারল্যাপ ইজ, মানে ধরেছি, অ্যাজিউম করেছি যে ইট ইজ নেগলিজিবল বিটুইন নেইবার্স কিন্তু the energy interaction is considerable between nearest neighbors. ঠিক আছে, নিজেদের মধ্যে ওভারল্যাপটা খুবই স্মল, যেহেতু ওভারল্যাপটা স্মল তাই যখন আমি ডাইরেক্ট সাইকে স্টার সাইকে করছি তখন আমি নেগলিজিবল পাচ্ছি, যখন ওরা নেইবার তখন শুধু নিজের সঙ্গে নিজের ওভারল্যাপটাতেই ঠিকঠাক পাচ্ছি, 1 পাচ্ছি, বাকিদের সঙ্গে নেগলিজিবল পাচ্ছি, অর্থাৎ 0। কিন্তু যখন এনার্জি ইন্টারাকশনটা আমি দেখছি তখন এনার্জি ইন্টারাকশনটা নিয়ারেস্ট নেইবারদের সঙ্গে অতটাও নেগলিজিবল নয়। এইরকম একটা আমি, এই দুটোই কিন্তু অ্যাপ্রক্সিমেশন। সো দিস ইজ মাই অ্যাপ্রক্সিমেশন। এটা একটা সিম্পলেস্ট মডেল করে বোঝার চেষ্টা করা হচ্ছে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কেমন দেখতে হতে পারে। নাও তাহলে এখানে যেহেতু নিয়ারেস্ট নেইবারের সঙ্গে ইন্টারাকশনটা, এনার্জি ইন্টারাকশনটা যেহেতু নেগলিজিবল নয়, সুতরাং লেট আস অ্যাজিউম দ্যাট ফর m equal to n, chi m star h chi n equal to alpha, এবং যখন m equal to নিয়ারেস্ট নেইবার অর্থাৎ n প্লাস মাইনাস 1, কেননা এটা 1 ডাইমেনশনাল চেন, তাহলে এখানে জাস্ট n, এর নিয়ারেস্ট নেইবার হবে n minus 1, n plus 1, তখন chi m star h chi n is equal to beta। এই জিনিসটার একটা নাম আছে, এটা যখন ক্রনিক পেনি মডেল পড়েছিলি, টাইট বাইন্ডিং মডেল সম্ভবত এটা, এই মডেলটাকে বলে, জানি না, এটা বোধহয় এমএসসি তে থাকে। টাইট বাইন্ডিং মডেল অনেকটা এরকমই, মানে নিয়ারেস্ট নেইবারের সঙ্গে এনার্জি ইন্টারাকশন থাকে কিন্তু অরবিটাল ওভারল্যাপটা খুবই কম থাকে। আচ্ছা, তো আমাদের ডেফিনেশন অনুযায়ী m equal to তো n, m equal to n হলে এই জিনিসটা আলফা হয়, তার মানে আলফা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন এনার্জি ইন দ্য অরবিটাল। আর বিটা হচ্ছে ইন্টারাকশন এনার্জি বিটুইন নেইবার্স। তাহলে এইটা কি হবে? আচ্ছা, এগুলো সবগুলোতেই dx আছে।
আচ্ছা, তাহলে এটার মধ্যে তিনটে টার্ম থাকবে, একটা m ইকুয়াল টু n, একটা m ইকুয়াল টু n মাইনাস ওয়ান, আর একটা m ইকুয়াল টু n প্লাস ওয়ান। তাহলে আমাদের ওই অরিজিনাল ওইটাতে আমরা একটু ফিরে যাই। এইটা ছিল, তাই তো? এই জিনিসটা ছিল। ওকে, তাহলে এখানে m ইকুয়াল টু ওয়ান থেকে ক্যাপিটাল n অব্দি সামেশনটা যাচ্ছে, এবং এখানে n ইকুয়াল টু ওয়ান থেকে ক্যাপিটাল n, কিন্তু ইন প্র্যাকটিস এই ব্যাপারটা হবে না। জাস্ট মানে m ইকুয়াল টু ওয়ান থেকে n পর্যন্ত হবে, কিন্তু n ইকুয়াল টুটা একটা ইকুয়াল টু m হবে, আর একটা m মাইনাস ওয়ান, আর একটা m প্লাস ওয়ান। ঠিক আছে? সো দিস বিকামস, আগে পুরোটা লিখে নিই। ওকে, তাহলে একবার হবে m ইকুয়াল টু n, অর্থাৎ e টু দ্য পাওয়ার i k ইন্টু 0, এটা করার দরকার নেই। m ইকুয়াল টু n হলে এই ইন্টিগ্রালটা দ্বারা হচ্ছে গিয়ে আলফা, প্লাস n মাইনাস m ইকুয়াল টু প্লাস ওয়ান, সো e টু দ্য পাওয়ার i k, তার সঙ্গে এই ইন্টিগ্রালটা বিটা, আরেকবার হচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস i k, তার সঙ্গে এইটা হচ্ছে বিটা। আর সামনে এক থেকে n পর্যন্ত ওই সেম সামেশনটা চলবে, মানে সেম টার্মটা বারবার রিপিট হবে। তাহলে ক্যাপিটাল N টাইমস ওয়ান, এই সরি ওয়ান নয়, আলফা, প্লাস বিটা ইন্টু টু কস কে এ। এবার n, আর নিচের ওইটা তো n এসছিল, মানে ই কে ইকুয়াল টু, উপরে এই জিনিসটা ছিল আর নিচে ছিল সাইকে স্টার সাইকে ডিএক্স। সো ইকে ইকুয়াল টু আমি পেলাম 2 বিটা cos কে এ। এই হচ্ছে আমার ই কে রিলেশনশিপ। এনার্জির ভ্যালুটা ম্যাক্সিমাম হবে ফর কে এ ইকুয়াল টু 2m পাই, আর মিনিমাম হবে ফর কে এ ইকুয়াল টু 2m প্লাস 1 পাই। তাহলে যেমন এটা 0 হলে ম্যাক্সিমাম হবে, আর এটা পাই হলে মিনিমাম হবে। সো ইকে ম্যাক্স ইজ alpha plus 2 beta, and Ek minimum is alpha minus 2 beta. এবং আচ্ছা, এবং
এই যে ইন্টারঅ্যাকশনটা আছে, ইন্টারঅ্যাকশন এনার্জি বিটা, এই ইন্টারঅ্যাকশন এনার্জি বিটাটা দিস ইজ বেসিক্যালি নেগেটিভ। ঠিক আছে, কেননা ইন্টারঅ্যাকশন ইজ আ স্টেবল ইন্টারঅ্যাকশন। সো দিস এনার্জি ইজ নেগেটিভ। এমনিতেও এনার্জি আইগেন ভ্যালুগুলো যেহেতু অ্যাট্রাকটিভ কুলম্ব পোটেনশিয়াল, সেজন্য ওগুলো নেগেটিভই হয়। দিস ইজ এ স্টেবল ইন্টারঅ্যাকশন এবং ইন্টারঅ্যাকশন এনার্জি বিটা ইজ নেগেটিভ, কেননা এটাও কিন্তু এক ধরনের কুলম্ব মানে অ্যাট্রাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, কেননা আমি যদি খুব ভাবে দেখি তাহলে এখানে এরকম ইলেকট্রনের ওভারল্যাপ আছে, আবার এখানে ইলেকট্রনের অরবিটাল আছে। তো ইন্টারাকশনটা হচ্ছে কেননা এই দিস ইলেকট্রন ইজ অলসো অ্যাট্রাক্টেড বাই দিস এবং দিস ইলেকট্রন ইজ অলসো অ্যাট্রাক্টেড বাই দিস, তার ফলেই ইন্টারাকশনটা হচ্ছে। সো দিস ইজ অলসো অ্যাট্রাক্টিভ পোটেনশিয়াল এবং বিটা ইজ নেগেটিভ। দেয়ারফর ই কে ম্যাক্স যেটাকে বললাম আলফা প্লাস টু বিটা, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিচে হবে ই কে মিনিমামের থেকে, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি উল্টে যাবে। অর্থাৎ কে ইকুয়াল টু জিরোতে এনার্জিটা মিনিমাম হবে, কে ইকুয়াল টু পাই বাই এ তে এনার্জিটা ম্যাক্সিমাম হবে। আর একটা যেটা ব্যাপার ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফেজ কনসিডারেশন। এনার্জি মিনিমাম হবে যখন কে ইকুয়াল টু জিরো, তাই পেলাম তো, কে ইকুয়াল টু জিরো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যখন কে ইকুয়াল টু জিরো তখন ই টু দ্য পাওয়ার আই কে এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমার এই যে ল্যাটিস চেনটা আছে এখানে ই টু দ্য পাওয়ার আই কে 1, তার মানে হচ্ছে এখানে যদি সাই এক্স হয় তাহলে আমি যখন একটা অ্যাটমিক ল্যাটিস সাইড হপ করি তখন তো ফেজটা এরকম হয়ে যায়। যেহেতু ই টু দ্য পাওয়ার আই কে ইকুয়াল টু 1, তাহলে ফেজটা একই থাকবে এবং প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালস, all atomic orbitals will be in phase. সুতরাং তাদের যে ওভারল্যাপ হবে, মানে এনার্জি ইকে ডায়াগ্রাম, ঠিক আছে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ইকে ডায়াগ্রাম, কেন আদৌ এই ব্যাপারটা হয় এনার্জি ভার্সাস কে, মানে এই ধরনের একটা ভেরিয়েশন হয় কেন? ইট হ্যাপেন্স বিকজ অফ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য নেইবারিং অরবিটালস। আমরা যদি ইন্টারাকশনটা না ধরতাম, আলফা মানে আমরা যদি বিটাটা না ধরতাম, তাহলে তো আমার আর এই সমস্ত মানে ভেরিয়েশনটা তো কিছু পাওয়া হতো না। বিটাটা কস কে এর সঙ্গে আছে, রাইট? তাহলে এনার্জি ভার্সাস কে এটা তো আমরা পেতাম না, বিটা নন জিরো বলেই তো এটা পাচ্ছি। সুতরাং যে কোনো ধরনের ই কে ভেরিয়েশন আমরা পাই বিকজ অফ দ্য ইন্টারাকশন। তার মানে এখানে অ্যাটমিক অরবিটাল গুলো পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করছে এবং তারা সকলেই দে আর ইন ফেজ। যখন আমাদের কে ইকুয়াল টু পাই বাই এ হবে, এনার্জি যখন ম্যাক্সিমামে পৌঁছাবে, কে ইকুয়াল টু পাই বাই এ হবে, তখন কিন্তু ই টু দ্য পাওয়ার আই কে এ বিকামস -1। তার মানে নেইবারিং অ্যাটমিক অরবিটাল গুলো
একটা আরেকটার সাথে আউট অফ ফেজ হবে। একটা ল্যাটিস সাইড হপ করলাম, এটা ছিল psi x, it will become minus psi x, কেননা e to the power i k a এখন -1 হয়ে গেছে। আবার এটা এরকম হলো, আবার এটা আউট অফ ফেজ, আবার ইন ফেজ, আবার আউট অফ ফেজ। এখন প্রত্যেকটা অ্যাটমিক অরবিটাল শুধুমাত্র নিয়ারেস্ট নেইবারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে k ইকুয়াল টু যখন পাই বাই a হচ্ছে, তখন orbitals are out of phase with nearest neighbor. এখন বক্তব্য হচ্ছে যে ইন ফেজ আর আউট অফ ফেজ এইরকম অরবিটাল ওভারল্যাপ হলে মানে কিরকম হয় বন্ডিংটা, ঠিক আছে? হাউ ডাজ দ্য বন্ডিং লুক? এটার জন্য আমি একটা স্লাইড দেখাচ্ছি। এটা কেমিস্ট্রির জিনিস। টেকনিক্যাল টার্মে এটাকে বলে বন্ডিং অ্যান্টিবন্ডিং, একটা বলে বন্ডিং আর একটা বলে অ্যান্টিবন্ডিং, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, যেমন এখানে অবশ্য শুধুমাত্র পি অরবিটালের কথাটাই আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই, অবশ্য এখানে তো এই রিলেটেড কিছুই নেই, ঠিক আছে? যখন পি অরবিটালে আসবো তখনই বরঞ্চ এটা ইয়ে করবো, ঠিক আছে? তো দ্য পয়েন্ট ইজ, এখানে আমরা সব স্ফেরিক্যাল অ্যাটম ধরেছি, অর্থাৎ এখানে আমরা সবগুলোই এস অরবিটাল ধরেছি। তো এস অরবিটাল, এবার নিয়ারেস্ট এস অরবিটাল গুলো, সেগুলো হচ্ছে ওভারল্যাপ হচ্ছে, সেগুলো কে ইকুয়াল টু 0-তে ইন ফেজ হচ্ছে। যখন ইন ফেজ ওভারল্যাপ হয় তখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, কারণ বেসিক্যালি তো এগুলো সবই ওয়েভ ফাংশন। আর যখন আউট অফ ফেজ ওভারল্যাপ হয় তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। এবং ইন ফেজ ওভারল্যাপ গুলোই দে আর মোর স্টেবল, এবং ওদের এনার্জেটিক্যালিও ওরা গ্রাউন্ড স্টেট হয়, গ্রাউন্ড স্টেটে থাকে। আর আউট অফ ফেজে হলে এরা দে আর রাদার আনস্টেবল, এবং এনার্জেটিক্যালিও ওরা থাকে এক্সাইটেড স্টেটে। তাহলে এই ধরনের কমপ্লিকেশনস গুলো আছে, যদিও এটা এমন কিছু কমপ্লিকেশনস নয়, মানে পি অরবিটালে ঢুকলে দেখবি মাথাই খারাপ হয়ে যাবে। এটা এস অরবিটাল, যতই হোক এটা স্ফেরিক্যালি সিমেট্রিক। তো এই একটা এটার সুবিধে আছে। তাহলে এটার ক্ষেত্রে সাপোজেডলি দ্য ইকে ডায়াগ্রাম looks somewhat like this. এটা k equal to 0, k equal to pi by a, k equal to minus pi by a. ওকে, এবার কার্ভটা কেমন দেখতে হবে? k equal to 0-তে মিনিমাম, আর এইখানে সেটা হয়ে যায় ম্যাক্সিমাম, এবং ভেরিয়েশনটা কোসাইন cos k। তো তার মানে এরকম একটা কিছু, এরকম। এদিকে এনার্জি,
ঠিক আছে। নাও এবার যদি অরবিটাল ইন্টারাকশন গুলো বেশি স্ট্রং হয়, অর্থাৎ বিটা যদি লার্জ হয়, যখন ইন্টারাকশন স্ট্রং হবে তখন নিশ্চয়ই বিটা লার্জ হবে। বিটা লার্জ, বিটাটা অ্যাকচুয়ালি কি, বিটা হচ্ছে বেসিক্যালি এর অ্যামপ্লিটিউডের কাজ করছে, তাহলে এই কার্ভটার অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, রাইট? তাহলে স্ট্রঙ্গার ইন্টারাকশনের জন্য আমরা আরো এই ধরনের কার্ভ পাবো। ওকে, এবং এটাও দেখা যাচ্ছে যে স্ট্রঙ্গার ইন্টারাকশনের জন্য মানে কার্ভেচারটাও বেশি, কার্ভেচার ইজ হায়ার। এবার এইটা তোদের হয়তো মনে আছে যে এফেক্টিভ মাস যেটা ছিল সেইটা ছিল প্রপোর্শনাল টু 1/d2a dk2। এবং d2a dk2 এটা কিন্তু নাথিং বাট দ্য কার্ভেচার, এবং এর একটা মোবিলিটিও ছিল, ভি আমরা ক্যালকুলেট করেছিলাম, যেইটা d2a dk2 সঙ্গে প্রপোর্শনাল ছিল। সো ক্যারিয়ার মোবিলিটি is high if curvature is high, এবং সেটা এই ব্যাপারটার সঙ্গেও মিলছে, কেননা কার্ভেচার তখনই হাই হয় যখন বিটার ভ্যালুটা বেশি হয়, এবং বিটার ভ্যালু বেশি মানেই হচ্ছে স্ট্রং ইন্টারাকশন। তো অবভিয়াসলি অ্যাটমগুলোর নিজেদের মধ্যে ইন্টারাকশনটা যত স্ট্রং হবে তত ইলেকট্রনগুলোর অরবিটাল থেকে অরবিটাল লাফালাফি করতে সুবিধা হবে। তাহলে স্ট্রঙ্গার দ্য ইন্টারাকশন, হায়ার দ্য মোবিলিটি। এই জন্যই ইকে ডায়াগ্রাম থেকে আমরা বলছিলাম না, ইলেকট্রনের ট্রান্সপোর্ট রিলেটেড আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই। তো এই ছিল, এটা কি, এটা হচ্ছে এস অরবিটাল, এস অরবিটাল রিলেটেড ব্যাপার স্যাপার। এইবার আমরা আরেকটু ব্যাপারটাকে ক্রিটিক্যাল করব, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল ল্যাটিস, এবং সেখানে করব পি অরবিটাল। পি অরবিটাল হলে কি হয় সেটা আমরা দেখব। পি অরবিটালটা আমি ডিসকাস করে দেব, আর এইটা তোরা নিজেরা ভাববি যে 2D ল্যাটিসে যদি সব এস অরবিটাল আমি কনসিডার করি, তাহলে আমার ইকে ভেরিয়েশন প্লট করতে হবে না, কারণ ওটা প্লট করতে পারবি না, কিন্তু ইকে ভেরিয়েশনের নেচার, ইম্পর্টেন্ট ফিচার্স যদি কিছু ডিসকাস করা যায় সেটা দেখিস। আমি পি অরবিটালটা করে দেবো। এস অরবিটাল ইজ সিম্পলার দ্যান পি অরবিটাল। হোয়াই? বিকজ এস অরবিটালস, কারণ আমি তো ওভারল্যাপ কনসিডার করছি, এস অরবিটালস আর কিছু না হোক তারা স্ফেরিক্যালি সিমেট্রিক। এবং পুরো অরবিটালে একটাই ফেস থাকে, মানে হয় এটা পজিটিভ নয় এটা নেগেটিভ, মানে সাই এক্সটা বলছি, হয় সাই নয় মাইনাস সাই, যেমন হয়েছিল একটা ল্যাটিস সাইটে হপ করার ফলে, কিন্তু পুরোটাই একই ফেস। আনলাইক দ্য পি অরবিটাল, আমরা শ্রোডিঞ্জারস ইকুয়েশন সলভ করে হাইড্রোজেন অ্যাটমের ইয়েগুলো বার করেছিলাম। ওকে, হাইড্রোজেন অ্যাটমের একটা তো ছিল রেডিয়াল পার্ট, এবার পি অরবিটাল মানে হচ্ছে n equal to 1 এবং l equal to 1, রাইট? তাহলে হাইড্রোজেন অ্যাটমের ইন্ডেক্স মানে রেডিয়াল পার্টের ইন্ডেক্স হয় RNL, আর স্ফেরিক্যাল হারমোনিক্স যেটা ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই সেটা হচ্ছে LM। তো
স্ফেরিক্যাল হারমোনিক্সের পার্টটা যদি আমি দেখি, অ্যাকচুয়ালি পি অরবিটালের যে শেপ, পি অরবিটালে তো 3 রকম শেপ হয়, পিএক্স, পিওয়াই, পিজেড। এটা পিজেড, পিএক্স, পিওয়াই। প্রশ্ন হচ্ছে শেপটা আমরা কেন বা কি করে পাই? এটা তো জাস্ট একটা প্রবাবিলিটির গল্প, ঠিক আছে? সাই এনএলএম সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আরএনএল ওয়াইএলএম থিটা ফাই, এই হচ্ছে আমার গল্প। আর এই যে আমি এটাকে বলছি অরবিটাল, মানে স্ফেরিক্যাল অরবিটাল, মানে হচ্ছে মানে এটা ডেপিকশনটা এটাই যে অরিজিন থেকে আমি এখানে দাগ টানবো, তাহলে এখানে একটা ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি হচ্ছে এই দাগের যে মানে এই অরবিটালের যে শেপটা, সেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে ডিফাইন করছে। মানে যেমন পিজেড অরবিটাল, সেটা এইখানটাতে এটা 0, এই অরবিটালের যে এক্সপ্যান্স সেটা এখানে নেই, তার মানে এইখানে একটা ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি 0, 0 প্রবাবিলিটি। এই রিজিয়নে ওর থাকার প্রবাবিলিটিটা অনেক বেশি, এখানেও বেশি, এখানে 0, এখানে কম, বাড়তে 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 এখানে থাকার প্রবাবিলিটিটা বেশি। তো ওই অরবিটালের শেপ মানে হচ্ছে জাস্ট দ্য ডায়াগ্রাম অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এবার আমরা সব থেকে সিম্পলেস্ট এটা নেব, মানে এখানে তো পি অরবিটালের তাহলে 3 ধরনের ওয়াই ফাংশন হওয়া সম্ভব, y11, y10, y1 - 1। এখন y11 এটা px কিংবা py, এদের y11টা হতে পারে, মানে যে ওয়েভ ফাংশনটা বলছি, ম্যাথমেটিক্যাল যে রিপ্রেজেন্টেশন, px বা py এর y মধ্যে যে কোনো একটার y11 হবে এবং যে কোনো অন্যটার y1 - 1 হবে। আর pz যেটা আছে তার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0 হয়। এটা একটুখানি y10টা যেমন দেখতে, সেটাকে প্লট করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মানে y10 যে ওয়েভ ফাংশনটা, আমি ওই জন্য সব থেকে সহজটাই নিলাম যাতে অসুবিধা না হয়, √3/4 পাই cos থিটা, আর cos থিটা কি না, মনে হয় শুধু cos থিটা ছিল, এরকমই একটা, হ্যাঁ, √3/4 পাই cos থিটা। এটা তো 0, তাহলে e⁻im⁵ ওখানটা কিছু হবে না। তো এটাকে আমি যদি এবার এটার সঙ্গে আমি যদি r10 মাল্টিপ্লাই করে সেটাকে এখানে প্লট করি, তাহলে দেখানো যাবে, এটা নিজেরা একটু ভেবে দেখতে পারিস, তাহলে দেখানো যায় যে x y z = 0, এই পয়েন্টে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে। r10টা দেখবি বইয়ের চার্টে আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে দিস ইজ আ নোড, তাহলে দিস পয়েন্ট ইজ আ নোড অফ দ্য অরবিটাল। নোড মানে যেখানে প্রবাবিলিটি 0। তারপর যত আমি উপরে যাব তত উপরটা এরকম হবে আর এখানটা এরকম হবে। তাহলে ফর আ পিজেড অরবিটাল xy প্লেন ইজ দ্য নোডাল প্লেন, বা xy প্লেন contains the node of pz orbital। এবার ওয়েভ ফাংশনের সাইনটা আমি যদি ভাবি, খুব সহজ ভাবাটা, cos থিটা, এখন r cos থিটা = z, cos থিটা is z/r। এবার r তো অলওয়েজ পজিটিভ, r is always positive, তাহলে রইল বাকি z। তাহলে এই প্লেনের উপরে z পজিটিভ আর এই প্লেনের উপরে z নেগেটিভ, therefore y10 is positive in the upper half and y10 is negative in the lower half, সুতরাং the phase of the wave function, it is positive on the upper half and negative on the lower half। এই হচ্ছে সমস্যা, যেটা s অরবিটালে ছিল না। s অরবিটালে যা ছিল পুরোটাই তাই ছিল।
কিন্তু পি অরবিটালে কি হচ্ছে, একটা লোব পজিটিভ ফেজ আর একটার নেগেটিভ ফেজ। প্যারিটি নয় কিন্তু, প্যারিটির সঙ্গে গোল আসে না, এটা ফেজের কথা বলছি। ঠিক আছে, কোথাও কোনো ডাউট থাকলে বলবি। তাহলে এখান থেকে এবার এটা একটা জেনারেল ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে টু গ্রিফিথসের, আচ্ছা গ্রিফিথসটা আমি খুলেই দেখাচ্ছি। এই ছবিটা দেখ, এটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন। ঠিক আছে, তো নানান ধরনের পি অরবিটাল, এস অরবিটাল, বিভিন্ন ধরনের রেডিয়াল ওয়েভ ফাংশনের ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা তো রেডিয়াল ওয়েভ ফাংশন, কিন্তু আমি যখন প্রবাবিলিটি প্লট করব তখন তো আমি এটার স্কোয়ার করব। তো এখানে দেখ, যেমন ধর, যেমন এটা কি হয়েছে, এরকম করে এই হয়েছে, তারপরে 0 দিয়ে কাট করেছে, এরকম হয়েছে, এটা কি R31, এরম ভাবে উঠেছে, এরম ভাবে হয়ে এরম হয়েছে। আমি যখন প্রবাবিলিটি প্লট করব এটার করেসপন্ডিং প্রবাবিলিটি, তখন মড স্কোয়ার হবে, তখন এটা কি হবে, একটা পিক দিল, তারপরে এরম দিল। তাহলে এটা কি জিরো প্রবাবিলিটি পয়েন্ট, অর্থাৎ এটা একটা নোড অফ দ্য অরবিটাল। যখনই কোনো একটা ওয়েভ ফাংশন একটা নোডকে ক্রস করে তখনই সেখানে একটা ফেজের চেঞ্জ হয়, অর্থাৎ এটা যদি প্লাস হয়ে থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, বা এটা যদি মাইনাস হয়ে থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটাই রুল, ঠিক আছে, দিস ইজ দ্য রুল অফ ফেজ অফ সাই। তো এখানেও সেটাই হয়েছে, নোট ক্রস করেছে, প্লাস থেকে মাইনাস হয়েছে। তবে এই নোডের রুলটা অ্যাপ্লাই করে তুই যে কারুর ফেজ, কত রকমের ফেজ হতে পারে একটা লোবের, এটা তো একটা লোব, সো 2 lobes of p orbital has opposite phase, এই হচ্ছে বক্তব্য। তো এরকম p বল, d বল, f বল, যাই হোক না কেন, তাদের এক একটা লোবের এক এক রকম ফেজ থাকে। ইট ইজ আ মাস্ট, বিকজ দ্য রুল ইজ নোটকে ক্রস করলে ফেজ চেঞ্জ হয়। ঠিক আছে, এইবার আমরা দেখবো যে এই যে একটা বিচিত্র ব্যাপার, যে পি অরবিটাল তার এক একটা লোবে ফেজ এক এক রকম, তার ফলে ইকে ডায়াগ্রামটা কিরকম অদ্ভুত হতে পারে। সো লেট আস let us take this slide. প্রথমে আমরা একটু ওভারল্যাপিং এর ব্যাপারটা দেখে নিই। এটাকে হটাতে হবে, একটা করা যায়। আচ্ছা এটাকে ক্লোজই করে দিই, এটা কাজে লাগবে না। আচ্ছা এখানে দেখ, দুটো পিজেড অরবিটাল দেখিয়েছে। উপরের ছবিটাতে পাশাপাশি ওভারল্যাপ হচ্ছে, এখানে পাশাপাশি ওভারল্যাপ হলে সিগমা বন্ডিং হবে, আর মানে লেংথ বরাবর ওভারল্যাপ হলে সিগমা বন্ডিং হবে, আর পাশাপাশি মানে উইথ বরাবর ওভারল্যাপিং হলে পাই বন্ডিং হবে। সিগমা বন্ডিং কিন্তু বেশি স্টেবল পাই বন্ডিং এর থেকে। ঠিক আছে, আচ্ছা তো এখানে সিগমা বন্ডিং হয়েছে কেননা লম্বা দৈর্ঘ্য বরাবর হয়েছে ওভারল্যাপটা। জাস্ট এ মিনিট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো এখানে লেংথ বরাবর ওভারল্যাপ হয়েছে। তার মধ্যে আবার পজিটিভ মানে যেগুলো উপরের ছবিটাতে যেমন সেম ফেজে ওভারল্যাপটা হয়েছে, তাই এটা বন্ডিং অরবিটাল, এটা কিন্তু মোর স্টেবল, এনার্জিটাও কম।
আর নিচেরটাতে কি হচ্ছে অপোজিট ফেজে ওভারল্যাপ হয়েছে, তাই এটা অ্যান্টিবন্ডিং অরবিটাল। এখানে উপরের ছবিটাতে এটা তো পাই বন্ডিং এমনিতে, সেম ফেজে ওভারল্যাপ হয়েছে তাই উপরেরটা বন্ডিং অরবিটাল বা বন্ডিং মলিকিউলার অরবিটালটা বন্ডিং স্টেটে আছে, আর নিচেরটা অ্যান্টি বন্ডিং স্টেটে আছে, কেননা অপোজিট ফেজে হয়েছে। অপোজিট ফেজে হওয়ার ফলে নিচের ছবিটাতে অরবিটালের শেপটাও চেঞ্জ হয়েছে ওভারঅল, এবং এনার্জি ইজ অলসো ডিফারেন্ট।